আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। মেরুদণ্ড, যা আমাদের শরীরের ভিত্তি কিংবা ভারসাম্যের স্তম্ভ। তবে এই মেরুদণ্ডে মাঝে মাঝে জন্ম নেয় এক নীরব ঘাতক টিউমার। তবে আপনি কি করে বুঝবেন যে আপনার মেরুদণ্ডে কোনো টিউমার হয়েছে কিনা, কখন সতর্ক হবেন? দর্শক, আজ আমরা কথা বলবো মেরুদণ্ডে টিউমার নিয়ে এবং এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কী কী রয়েছে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম। স্যার, একজন ব্যক্তির মেরুদণ্ড তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় জিনিস, যেটির মাধ্যমে আমরা হাঁটা চলা করি, বসি কিংবা আমাদের নর্মাল অ্যাক্টিভিটিস করি। কিন্তু মেরুদণ্ডে যখন টিউমার হয়, আসলে এটি প্রত্যেকটি মানুষের জন্য হয়তো অনেক বেশি কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক একটি জিনিস। কিন্তু শুরুতে জানতে চাই যে মেরুদণ্ডে কি কারণে টিউমার হয়ে থাকে? আপনাকে ধন্যবাদ। মেরুদণ্ডের টিউমার বলতে আমরা দুইটা জিনিসকে বোঝাই। মেরুদণ্ডের দুইটা পার্ট, একটা হলো বনি পার্ট, হাড়, আর এই হাড়টার মাঝখানে যদি মডেলটা দেখেন পরপর অনেক হাড়, এর ভিতরে আবার মোটা একটা স্পাইনাল কর্ড থাকে যেটা একদম ব্রেনের সাথে লাগানো। এটা অনেকটা ইলেকট্রিক দেন হইলো টেলিফোনের কেবলের মতো, সারা শরীরে বিভিন্ন তার মিলে মোটা হয়ে কেবলে একদম ব্রেনের সাথে লাগানো। সো আমি যখন ব্রেন থেকে কোনো কিছু চিন্তা করি, পায়ের আঙুল নাড়াও, এরকম একটা ব্যাপার। এখন যখন টিউমার আমরা মনে করি, হয় হাড়ের মধ্যে হতে পারে টিউমার, অথবা ওই যে কর্ড যেটা এই স্নায়ুতন্ত্র, এটা হতে পারে টিউমার। এটা প্রাইমারিলি শুধু এখানেই টিউমার হতে পারে, অথবা অন্য জায়গায় টিউমার, সে মনে করেন যে তার কিডনিতে টিউমার, ওই টিউমার এখানে এসে বাসা বাঁধতে পারে। সেটা কর্ডের মধ্যে হতে পারে, হাড়ের মধ্যে হতে পারে। সো এইটা হলো আপনার হলো টিউমারের ধরন। আর টিউমারটাকে আমরা দুইটা ভাবে বলি, একটা হলো এমনি নর্মাল টিউমার, একটা হলো ক্যান্সার। নর্মাল টিউমার যদি হয়, যেটা কোনো ক্ষতিকারক টিউমার না, ক্ষতিকারক মানে একটা টিউমার হয়েছে অত মানে জীবনকে একদম নিয়ে যাবে এরকম না, ঘাতক না। কিন্তু যখন ক্যান্সার হবে সেটা কিন্তু ডেঞ্জারাস। এখন এই মেরুদণ্ডে প্রাইমারিলি এখানেও টিউমার বা ক্যান্সার হতে পারে, অথবা অন্য জায়গায় টিউমার বা ক্যান্সার সেটা এখানে এসে বাসা বাঁধতে পারে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ডিপোজিট বা মেটাস্ট্যাটিক লিশন। এখন দুটোই। স্যার, এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, যে কোনো ব্যক্তির কি মেরুদণ্ডে টিউমার হতে পারে? হ্যাঁ, এটা যদি আমরা প্রাইমারি টিউমার যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে, বাট সেকেন্ডারিগুলো সাধারণত ওল্ড এজে হয়। ক্যান্সার বলতে যখন আমরা বোঝাই, তাহলে সাধারণত একটা বয়সের পরে 50, 60, 70 ইয়ার্সে ক্যান্সার হয়। বাট প্রাইমারিলিও কিছু ক্যান্সার আছে, সেটা হলো বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, ইয়াংদের ক্ষেত্রে হয় না কথা বলা যাবে না, কিন্তু এটা হলো পরিমাণটা কম। স্পাইনাল কর্ডও ঠিক তাই, যে প্রাইমারি টিউমার কম, হাড়ের ক্ষেত্রেও প্রাইমারি টিউমার কম। সাধারণত অন্য জায়গায় টিউমার যেটা ক্যান্সার রূপান্তরিত হয়ে শরীরের বিভিন্ন জায়গায় চলে যায়, এর মধ্যে স্পাইনাল কর্ড বা ভার্টেব্রাল কলামে একটা আসে, এটাকে আমরা বলি সেকেন্ডারি বা মেটাস্ট্যাটিক টিউমার। এখন এটা এই যে স্যার টিউমার হয়েছে, ধরুন আমার একটি টিউমার হয়েছে মেরুদণ্ডে, আমি কি কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবো? সুন্দর প্রশ্ন। এক নাম্বার হলো সাধারণত ব্যথা থাকে, ব্যথা খুব প্রথম দিকের উপসর্গ। এরপর আস্তে আস্তে এই ব্যথাটা ওই পার্টিকুলার জায়গা থেকে ছড়িয়ে যায়। ধরেন পিঠের দিকে যদি হয়, পিঠের থেকে ধরেন বুকের দিকে আসতে পারে, পেটের দিকে আসতে পারে। কোমর যদি হয়, কোমর থেকে পায়ের দিকে যায়। ঘাড়ের দিকে হলে হাতের দিকে যাবে। সো এটা দুই হাতেও যেতে পারে, দুই পায়েও যেতে পারে, এক হাত বা এক পা যেতে পারে। এর পরবর্তী সময় যখন আর একটু বেশি বাড়তে থাকে, তখন হাত বা পায়ের অনুভূতি কমতে থাকে। প্রথমে একটু ঝিনঝিন, টিংলিং, নামনেস আমরা বলি, অবশ ভাব, এবং একটা পর্যায়ে গেলে একদম প্যারালাইসিস হয়ে যায়। এবং এর সাথে সাথেই দেখা যাবে যে ওই ব্যক্তির প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে, এবং লং টাইম প্যারালাইসিস হয়ে যাওয়ার পর দেখো পিছনে ঘা হয়ে গেছে। আর যদি এই টিউমার বা ক্যান্সার বিশেষ করে যদি কর্ড লেভেল হয়, তত না, হাড়ের মধ্যে যদি হয়, যেটা ভার্টেব্রাল কলাম, যেটা আমাদেরকে দাঁড়াইতে, বসতে, হাঁটতে, চলতে সাহায্য করে, ওই ভার্টেব্রাল কলামের মধ্যে যদি হয়, তাহলে মেরুদণ্ডটা বাঁকা হয়ে যেতে পারে, যে কোনো দিকে বাঁকা হবে, এবং সে দাঁড়াইতে হাঁটতে আর পারবে না। এটা হলো সবচেয়ে বড়, মানে ডিজেবল হয়ে যাবে, পুরাটাই আপনার হলো পঙ্গুত্ব হয়ে যাবে। এই যে প্যারালাইসিস, এটা আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে, যেটা একদম পার্মানেন্টলি প্যারালাইসিস হয়ে যায়। মানে একটি টিউমার পঙ্গুত্বের অন্যতম কারণ হতে পারে যদি প্রাথমিক অবস্থা শনাক্ত না হয়।
তারপরে এই ধরনের যন্ত্রণা, ব্যথা কিংবা হাত পায়ে অবশ অবশ ভাব হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। জি। স্যার বিশেষ কি পরীক্ষার মাধ্যমে এটি শনাক্ত করেন? বিশেষ পরীক্ষার একটা হলো যে আমরা ক্লিনিক্যাল, যে আমরা যে ডক্টর দেখবেন তার একটা, যেমন এমনি একটা ব্যথা, ইনফেকশনের জন্য একটা ব্যথা, সেটা যেমন তার সাথে জ্বর থাকে, একটা বয়সজনিত ব্যথা, এটা আস্তে আস্তে হবে। আবার ধরেন একটু রেস্ট করলেন কমে যাবে। পিএলআইডির ব্যথা আপনি রেস্ট করলেন কমে যাবে। কিন্তু টিউমার বা ক্যান্সার যদি হয়, এই ব্যথা শুরু হয়েছে, ও আর থামবে না। আচ্ছা। এবং এই দিন যাবে, ব্যথার ইন্টেন্সিটি আস্তে আস্তে পরিমাণটা বাড়তেই থাকবে। কালকে যতটুকু ব্যথা ছিল, সারাদিন ব্যথা, রাত্রে ব্যথা আরো মানে বেড়েই যাচ্ছে, পরের দিন আরো বেড়েই যাচ্ছে। এইটা হলো খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে ব্যথা কোনোভাবেই কমে না, শুয়ে বসে ওষুধ খেয়ে কোনোটাই ব্যথা কমতেছে না, রাদার না কমে পরিমাণটা শুধু বেড়েই যাচ্ছে, ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। তাহলে এটা খুব ডাক্তারদের জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু, তার ডায়াগনোসিসের জন্য, যেটা একটা নর্মাল ব্যথা না, অন্য কোনো কারণে এটা টিউমার বা ক্যান্সার হতে পারে। এরপরে আপনার পদ্ধতি, 1 নম্বর হলো রুগীটাকে দেখে, 2 নম্বর হলো তার হিস্ট্রি, 3 নম্বর আমরা কিছু পরীক্ষা নিই। এক্স-রে খুব গোল্ড স্ট্যান্ডার্ড। এক্স-রে পরে আমরা কিছু রক্তের পরীক্ষা করি, এমআরআই করি, সিটি স্ক্যান করি। আর ফাইনাল কনফার্মেশনের জন্য যে জায়গায় টিউমারটা, ওখান থেকে যদি আমরা কোনোভাবে একটু টিস্যু নিতে পারি, যেটা হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট, ওইটা হলো আপনার 100% হলো আমাদের বোঝা যাবে যে না কোন জায়গাতে টিউমার, এটাকে প্রাইমারি এখানেই টিউমার হয়েছে, অথবা কিডনিতে, অথবা ফুসফুসে, ব্রেস্টে, খাদ্যনালী, ওখান থেকে এখানে আসে, এগুলো আমরা বুঝতে পারি। সো হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট হলো খুব ইম্পর্টেন্ট। এই বায়োপসি রিপোর্ট আপনাকে গাইড করবে যেটা কী ধরনের টিউমার, প্রাইমারি টিউমার, সেকেন্ডারি টিউমার, কোন জায়গা থেকে আসছে, এগুলো আপনি বুঝতে পারবেন। এগুলোর উপরে চিকিৎসাটা হলো আপনি নির্ভর করে যে আমি তার জন্য কি চিকিৎসাটা দেব। এবং এই চিকিৎসাটা কিন্তু সবসময় যে সার্জনের হাতেই থাকে তা না, এটা হলো আমরা বলি মাল্টি ডিসিপ্লিনারি। অর্থাৎ কিনা যে যেমন আমার রেডিওলজিস্টের সাপোর্ট লাগবে, যিনি হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করতেছে, উনি যদি না বলেন যে না এটা কিডনি থেকে আসছে, তাহলে আমি কিডনির কথা চিন্তা করবো না। সো তার একটা আপনার ওপিনিয়ন লাগবে। অনকোলজিস্ট, যে হ্যাঁ আমি টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, আমি অপারেশন করে দিলাম, কিন্তু শরীরে আরো কোথাও আছে কিনা আমি বেরও করে দিলাম, কিন্তু ওই বাইরের যেগুলো আছে সেগুলোর জন্য লন করে দিচ্ছে ক্যান্সার স্পেশালিস্ট। সো ওনারও আমার লাগবে। সো ইটস এ টিম ওয়ার্ক, আমার ওই টিউমার টিম ওয়ার্ক, যে এই টিউমার টিম যেখানে ভালো থাকবে সেখানে চিকিৎসাটা খুব ভালো হবে। একদমই, মানে সবাই মিলে একটা একসঙ্গে বসে কম্বাইন্ড ডিসিশন নেওয়ার বোর্ডের মতো। স্যার এক্ষেত্রে যদি টিউমার হয়ে থাকে, সেটা যদি ক্যান্সার শনাক্ত হয়, সেক্ষেত্রে কোন রোগীর ক্ষেত্রে অপারেশন করে আগে রিমুভ করতে হবে এবং কার ক্ষেত্রে কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে যেতে হবে, এটা কিভাবে সিদ্ধান্ত নেন? ধন্যবাদ। এটা কিছু টিউমার আছে যেগুলোকে আমরা বলি ডাউন স্টেজ। আমরা জানি যেমন এটা হলে পরে তার শরীরে অলরেডি হয়তো ছড়াই গেছে, তাহলে তাকে আমরা হলো ছোট করতে চাই, এবং যেটা বাইরে ছোট ছোট টিউমার আছে ওগুলোকে আমরা হলো মানে কন্ট্রোল করতে চাই। ওই ক্ষেত্রে আগে হলো অনকোলজিস্টের আমরা ওপিনিয়ন নেই। অনকোলজিস্ট আগে কেমোথেরাপি দেবে, পারলে ওই জায়গায় রেডিওথেরাপি দেবে, তাহলে কি টিউমারটা যেটা ছড়াই ছিটে আছে এটা সব ডেস্ট হয়ে বড় টিউমার এটাকে আমরা ছোট করবো, মানে স্টেজিং বলে, ডাউন স্টেজিং। আগে যা ছিল গ্রেড 4 ওটাকে আমরা 3 করলাম, 3 ছিল 2 বা 1 এ নিয়ে আসলাম, তাহলে তাকে আগে ছোট করবে, তাহলে তখন আগে অনকোলজিস্ট। এর পরবর্তী সময় আমরা সার্জারি করব। সার্জারি করার পরেও আবার অনকোলজিস্টের কাছে পাঠাবো, যে আমি যদি 100 নাও নিয়ে আসতে পারি, টুকটাক যদি কিছু থাকে সেটাকে আমরা নিউ অ্যাডজুভেন্ট, আবার নতুন করে তাকে অ্যাডজুভেন্ট করা, যে তাকে আরো মানে অক্সিলারি ফোর্স হিসেবে দিয়ে নিয়ে পুরাপুরি যাকে নির্মূল করা যায়, সেজন্য অনকোলজিস্টের আপনার মতামত লাগবে। একই সাথে যেরকম রেডিওলজিস্ট, আমরা এক্সরে করলাম এর কি কারেকশন ঠিক আছে কিনা, দেন আবার হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট ফাইনালি আমরা পাঠাই, টাইম টু টাইম আমরা স্যাম্পলিং করে আবার দেখি। পেট স্ক্যান একটা আছে, যে সারা শরীরে কোথায় কোথায় কোনো টিউমার বা ক্যান্সারের জার্ম আছে কিনা, কোনো টিস্যু আছে কিনা বোঝা যায়। তো এইগুলো এখন কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো আছে, যে কারণে জন্য টিউমার আরো কিছু আছে, যেমন আমরা কিছু টিউমার মার্কার ব্লাড নিলে পরে আমরা টিউমার কোন ধরনের কি টিউমার আছে সব মার্কার আমরা বলতে পারি। যেমন এটা কি ক্যান্সার, কোন জায়গার ক্যান্সার, এটা কি খাদ্যনালীর ক্যান্সার, ও বলে দিবে। স্যার এই যে অত্যাধুনিক টেস্টগুলো রয়েছে, এগুলো আমাদের দেশে আমরা করছি, এবং স্যার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জানার আছে, জানবো, তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে
প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে আমরা আসলে কি কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবো এবং সেক্ষেত্রে শনাক্তের জন্য বিশেষ কি কি ধরনের পরীক্ষা রয়েছে। আপনি কিছু অত্যাধুনিক পরীক্ষার কথা বলছিলেন, এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। অত্যাধুনিক পরীক্ষার মধ্যে যেটা আমরা বলি এমআরআই, সিটি স্ক্যান এবং শরীর অন্য কোথাও আছে কিনা আলট্রাসোনোগ্রাম করি। আর ফাইনালি যে অনেক সময় আমরা পেট স্ক্যান করি যে কোথাও মানে যে জায়গাটার মধ্যে টিউমার বা ক্যান্সার এর বাইরেও কোথাও আছে কিনা। তো এগুলো করার পরে যদি দেখা যায় যে একটা জায়গায়, তা তখন তো ইজি। টিউমার সাধারণত হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। তা আমরা একটা জায়গায় থাকলে টিউমার এটা আমরা সরিয়ে দিই। যদি এখন ক্যান্সার আমরা দেখি কোন জায়গাটার মধ্যে, সে যে মেরুদণ্ডের একটা জায়গা আছে বা দুইটা জায়গায়, তাহলে কিন্তু খুব ইজি যে আমরা দুই জায়গায় সার্জারি করে ফেললাম। কিন্তু 3 জায়গায়, 4 জায়গায়, 5 জায়গায়, অনেক জায়গায় তখন কিন্তু হতে পারে, ছড়িয়ে যেতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু সার্জন হিসেবে আমার একার পক্ষে সম্ভব না। তখন আমরা যেটা একটু আগে বলছিলাম ডাউন স্টেজিং, তখন আমরা অনকোলজিস্টের মতামত নেই কোন ধরনের টিউমার, কি ধরনের কেমোথেরাপি, কি ধরনের রেডিওথেরাপি কাজ করবে, এটা ওনারা ফাইন্ড আউট করবেন। পরে ওনারা একটা প্রোটোকল দিবেন। দেন এটা যখন এটা চালু হওয়ার পরে একটা সময় নেয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 6 সাইকেল আছে, 3টা বা 5টা বা 6টা সাইকেল। একটা লিমিট পর্যন্ত এই সাইকেল শেষ হলে তখন আমরা সার্জারি করি। এবং সার্জারি করে দেখা যায় যে রোগী প্যারালাইসিস ছিল সেই রোগী কিন্তু প্যারালাইসিস থেকে ভালো হয় শুধুমাত্র একটি অপারেশনের মাধ্যমে। এগুলো কিন্তু সম্ভব। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট উদাহরণে আসি, যেমন একটা স্পাইনাল টিউমার আমরা দেখতে চাই, এটা আপনি ভালো করে যদি লক্ষ্য করেন, দেন এই যে সাদা প্রথমে একদম নিচের প্রথম দিকে বাম পাশে, যদি আমাদের বাম পাশে ওই যে উপরে একটা সাদা লম্বা একটা টিউমারের মতো, এটা কিন্তু একটা টিউমার। এটা আমরা বলি এক্সট্রাডুরাল টিউমার। আবার মাঝখানেটা ওইটাও একটা টিউমার, ওই কালো ওইটা ইন্টারমিডিয়েট। আমরা 3 ধরনের টিউমার এটা দেখানোর চেষ্টা করছি। এটা স্পাইনাল কর্ডের মধ্যে, কিন্তু এটা হাড়ের মধ্যে না। সো এই ধরনের টিউমারগুলো যেগুলো এই যে বড় ধরনের টিউমার হলে দেখায় প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে, এবং এগুলো অনেক সময় মেটাস্ট্যাটিক, যে অন্য জায়গা থেকেও আসতে পারে। এইগুলো হলে আমাদের উপসর্গ সম্বন্ধে আমরা বলে ফেলছি। পরেরটা যদি আমরা যাই, পরের স্লাইডে গেলে আমরা বুঝতে পারবো যে এই যে কী কী কষ্ট আমরা এটা বলছি খাবার দাবার আপনার কমে যাবে, ওজন কমে যাবে, হাত পায়ে অবশ অনুভূতি এবং সার্বক্ষণিক ব্যথা, এবং সে ঘুমাইতে পারবে না, এগুলো আমরা বলে ফেলছি। এর পরেরটা যদি আমরা যাই যে আমরা ডায়াগনোসিস কীভাবে করব, এইটা দেখেন এমআরআই, ওই যে উপরে একদম প্রথম দিকে দেখেন একদম সাদা, যেটা আমরা স্পাইনাল কর্ড একদিকে মানে একদম খেয়ে ফেলছে, আরেকদিকে মনে দেন সাদাটাকে কালো করে ফেলছে। এগুলো একদম স্বয়ংক্রিয় মানে পরীক্ষার পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা বুঝতে পারি যে টিউমারটা কোথায় কিভাবে আছে, হাড়ের মধ্যে কতটুকু, কর্ডের মধ্যে কতটুকু। এরপরেরটায় যদি আমরা যাই, যেটা আপনি দেখছেন অ্যারো দিয়া মার্কা, আমরা সার্জারি করার পরে আমরা ওই টিউমারটাকে ফেলে দিছি। কিন্তু অনেকটুকু জায়গা ফেলার পরে একটু নাজুক অবস্থা, দুর্বল হয়ে যায়, সেজন্য আমরা স্টেবল করেছি, যে রড স্ক্রু দিয়ে আমরা একটু স্ট্রং করে দিলাম। মানে এই স্ক্রুগুলো আমরা লাগিয়েছি শুধুমাত্র স্টেবল করার জন্য, রাইট। টিউমার আমরা সরিয়ে ফেললাম, কিন্তু ওই জায়গাটাতে অনেকটু একটা সাপোর্ট ছিল, যে সাপোর্টটাকে দেওয়ার জন্য আমরা টিউমার সরানোর পরে স্ক্রু প্লেট রড দিয়ে। এই স্ক্রুগুলো কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট? এটা পার্মানেন্ট। এখন আমরা দেখি এরপরে রোগীর কি হয়। দেখেন এই ছেলেটা টোটালি একদম প্যারালাইজ, দেখেন আপনি ভালো করে হাত নাড়াইতে পারে, কিন্তু সে পায়ের দেখেন একটা আঙ্গুলও নড়ে না। সে কিন্তু আমরা বলি এশিয়া এ কমপ্লিট, হাত নাড়াইতে পারতেছে, দেখেন পায়ের কোনো অনুভূতি নাই, কোনো রকম নড়াচড়া নাই, সে দাঁড়াইতে পারে না। এখন পরেরটা আসেন, এটা অনেকদিন কয়েক মাস পরে আসছে, দেখেন সে তার কিন্তু তার বাবা পিছনে সাপোর্ট দিছে, কিন্তু সে কিন্তু হাঁটতে পারতেছে উইদাউট এনি সাপোর্ট। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা ক্যান্সার ছিল মাইন্ডে, এবং এই ক্যান্সার আমরা কিন্তু টিউমারটা পরে নিয়ে আসার পরে আমরা অ্যানালাইসিস করছি, এবং এটা কিন্তু আমরা অনকোলজিস্টের সাপোর্ট নিয়েছি, এবং টিল নাও সে অনকোলজির যে কেমোথেরাপি এটা পাচ্ছে, তার রেডিওথেরাপি লাগে নাই, কারণ একটা জায়গায় ছিল। আমরা যেটা এমআরআইতে এক্সরে দেখালাম, সুবিধা হলো দেন একটা ইয়াং ছেলে 12-13 বছরের হবে, মানে যার মানে বাচ্চা, তার জন্য কতটা পেইনফুল যে একটা ইয়াং ছেলে 13 বছরের বাচ্চা সে প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছে। এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো আসে যেগুলো আপনার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়,
এরকম একটা টিউমারের ডেঞ্জারাস সাইজটা অবস্থা। যদি বড় হয় বড় হয়ে যায়, লেট অনেক দিন হয়ে গেল, ছোট টিউমারেও অনেক সময় প্রস্রাব পায়না বন্ধ করে ফেলতে পারে। এটা নির্ভর করে যে এটা কোন লেভেলে, যেটা আমরা স্পাইনাল কর্ড লেভেলে যদি হয়, মানে নাম্বার 1 এর উপরে, তাহলে এটা খুব ডেঞ্জারাস। নিচের দিকে আপনার চান্সটা কম, সহজে প্যারালাইসিস হয় না। হয়তো পায়ের অনুভূতি বা একটা পা আপনার হলো তার শক্তিটা কমে যেতে পারে, কিন্তু একদম প্যারালাইসিস হয় না। উপরের দিকে হলে প্যারালাইসিস হবে। তো এখন এই যে স্পাইনাল টিউমার, দেন একসময় কিন্তু আমরা খুব মানে শঙ্কিত ছিলাম যে এগুলা এই দেশে তো সম্ভব না, কিন্তু বাংলাদেশে কিন্তু এই সেক্টর অনেক ডেভেলপড, অনেক ডেভেলপড। এবং এই রোগীগুলোকে কিন্তু আমরা যখন কাউন্সিলিং করি, খুব ইম্পর্টেন্ট যে আমি রোগীর সাথে, রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে কি কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় আমাদের অনেক ডাক্তার আমরা বেশি সময় দিতে চাই না, তা আমাদের ব্যস্ততা থাকে, তারপরেও আমরা বলবো যিনি চিকিৎসা করবেন তার উচিত হলো ওই রোগীকে একটু সময় দিয়ে রোগীর অ্যাটেন্ডেন্টকে ভালোভাবে বোঝানো। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সার্জারি করার টাইমেও কিন্তু, কারণ টিউমার এমন ভাবে থাকে, এগুলো তো আমরা বলছি ইলেকট্রিক কেবলের মতো, ইলেকট্রিক তার ড্যামেজ পেঁচিয়ে থাকে। এই যে পেঁচানো গোছানো জিনিসগুলো আমরা যখন সরিয়ে নিয়ে আসবো, অনেক সময় কিন্তু এমন ভাবে থাকে আমি নিয়ে আসলাম কিন্তু ওখানে ড্যামেজ হলো, মানে ওটাকে আর সারানো যায় না। আর আমি যদি ওটাকে সারাইতে যাই আমাকে টিউমারকে রেখে আসতে হয়, তাহলে তো আমার লাভ নাই। সো আমি যদি পুরো টিউমারকে নিয়ে আসি, তাহলে দেখা যায় কিছু কিন্তু ক্ষতি হতেই পারে। সেটা রোগীকে জানাই নিতে হবে যে আপনার এই স্বার্থে আমি ট্রাই করব, বাট কিছু ক্ষেত্রে আছে যে আমার কিছু করার নাই, অলরেডি ইট ইজ ড্যামেজড। তাহলে সেক্ষেত্রে রোগী যেন ওটাকে মেনে নিতে পারে, বা মেনে নেওয়ার মতো তার মানসিকতা যদি থাকে, তাহলেই সার্জারি করা ঠিক। এবং সেই ক্ষেত্রে স্যার সার্জারির পরবর্তীতে নিয়মিত ফলো আপ করাটা কত ফলো আপ অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ ফলো আপ করবেন দুইটা, একটা হলো কিছু ক্ষেত্রে আছে যে এটা তো খুব সেনসিটিভ টিস্যু, একটু হ্যান্ডেলিং হলে কিন্তু সে এমনি দুর্বল হয়ে যায়, মানে খুব অভিমানী। তাহলে তার এই মান ভাঙানোর জন্য আস্তে আস্তে তার কিছু ফিজিওথেরাপি, কিছু ব্যায়াম, কিছু স্টিমুলেশন দিলেই নার্ভগুলো কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু যদি ধরেন কিছু ড্যামেজ হয়ে গেছে, ওই ড্যামেজের আবার অল্টারনেটিভ কিছু প্রসিডিউর আছে, কিছু ব্রেস আছে, একদম স্পেশাল জুতা, এক ধরনের ক্যালিপার, এগুলো দিলে কিন্তু সে আবার হাঁটতে পারে। এর হলো একদিকে তার নিজের জন্য। আদার দেন দিস যে এই টিউমারটা আবার হয় কিনা, বা অন্য জায়গায় গিয়ে আবার ছোটো গেলে আবার সে গজায় কিনা, সেই কারণে জন্য আপনার হলো অনকোলজিস্ট, যিনি হলো ক্যান্সার স্পেশালিস্ট থাকবে, ওনার কনসালটেশন লাগবে। টাইম টু টাইম আপনি এক্সরে করে দেখতে হবে, টাইম টু টাইম আপনার ব্লাড পরীক্ষা করে দেখতে হবে, মানে তাকে ক্লোজলি মনিটরিং করা, ফলো আপ করা খুব দরকার। কারণ আপনি যে ফলো আপ না করেন, এখন ভালো হয়ে গেল, 6 মাস 1 বছর পরে দেখা গেল আবার তার টিউমার হয়ে ঠিক একই রকম ঘটনাগুলো। তারপরে নিয়মিত একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ওনার কন্ডিশনটা চেক আপ করাটা খুব বেশি জরুরি। আমরা একটা টাইম বলি যে 5 ইয়ার্স ফলো আপ, যে 5 বছর যদি সে ডিজিজ ফ্রি থাকে, তাহলে সে একদম 30 বছর ফ্রি থাকতে পারে। খুব চমৎকার কথা, হয়তো বা প্রত্যেকটি দর্শক আপনার কথা স্যার অনেক বেশি উপকৃত হয়েছে এবং সচেতন হবে। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে মেরুদণ্ডে যদি একজন ব্যক্তির টিউমার হয়ে থাকে, সেটি নিয়ে প্রাথমিক অবস্থায় অবশ্যই শনাক্ত করে সেটিকে সঠিকভাবে চিকিৎসকের আওতাভুক্ত করে চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাওয়াটা খুব বেশি জরুরি। আসুন নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন হতে সহায়তা করি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।